বাংলাদেশের ব্যাংকিং খাত আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশেষ করে একীভূত ৫ ব্যাংক গ্রাহকদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের হেয়ার কাট বাতিল এবং কবে তারা পুরো টাকা তুলতে পারবেন এ নিয়ে থাকবে মহা সুখবর। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ঢাকা মেল পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত সংকট ও সম্ভাবনা। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এটি আর শুধুমাত্র একটি আর্থিক সংকট নয়, এটি এখন সুশাসন, জবাবদিহিতা এবং আমাদের পুরো অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। আপনি, আমরা সবাই এই সংকটের সঙ্গে সরাসরি জড়িত। কারণ ব্যাংক মানে শুধু বড় বড় ব্যবসায়ী না, ব্যাংক মানে আমাদের কষ্টার্জিত টাকা, আমাদের সঞ্চয়, আমাদের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকিং খাত কি সত্যিই নিরাপদ, নাকি আমরা এমন একটি ব্যবস্থার মধ্যে আছি যেখানে ভিতরে ভিতরে সবকিছু ভেঙে পড়ছে? আজকের ভিডিওতে আমরা খোলাসা করব বাংলাদেশের ব্যাংকিং খাতের বাস্তব চিত্র, এর পেছনের লুকানো সত্য এবং সামনে কি হতে যাচ্ছে। আর ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শেয়ার করব যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি মূল বিষয় দিয়ে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাংকিং খাত নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা আর ফেরত আসেনি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ঋণ দেওয়া হয়েছে যোগ্যতার ভিত্তিতে নয়, বরং প্রভাব, সম্পর্ক এবং রাজনৈতিক সংযোগের ভিত্তিতে। অর্থাৎ যার ক্ষমতা আছে তার জন্য দরজা খোলা, যার নেই তার জন্য নিয়ম কঠিন। এই একপাক্ষিক ব্যবস্থার কারণে ব্যাংকের মূলধন ধীরে ধীরে ক্ষয় হয়েছে। আর যখন একটি ব্যাংকের মূলধন কমে যায়, তখন সেটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব পড়ে আমানতকারীদের উপর। মানুষের আস্থা কমে যায়। মানুষ ভাবে, আমার টাকা কি নিরাপদ? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় সংকেত। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। IMF এই পরিস্থিতিকে স্পষ্টভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর ভালনারেবিলিটি হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ বাংলাদেশের আর্থিক খাত ঝুঁকির মধ্যে আছে। এটা শুধু একটি সতর্কবার্তা না, এটা একটি বড় সংকেত। কারণ একটি দুর্বল ব্যাংকিং ব্যবস্থা দিয়ে কখনোই শক্তিশালী অর্থনীতি তৈরি করা সম্ভব না। এখন আসি সেই কথায়, যেটা আমরা প্রায়ই প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শুনি, ব্যাংক লুট হয়ে গেছে। অনেকে মনে করেন এটা অতিরঞ্জন, কিন্তু বাস্তবতা হলো এটা পুরোপুরি ভুলও নয়। বছরের পর বছর ধরে রাজনৈতিক প্রভাব, দুর্বল নিয়ন্ত্রণ এবং উদ্দেশ্যমূলক ঋণ বিতরণের মাধ্যমে একটি গোষ্ঠী ব্যাংকগুলোকে ব্যবহার করেছে নিজেদের সম্পদ বাড়ানোর জন্য। ব্যাংক হয়ে গেছে ব্যক্তিগত সম্পদের উৎস। হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, তারপর সেটি খেলাপি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল ক্ষতির পরেও দৃশ্যমান জবাবদিহিতা খুব কম। কেউ বড় শাস্তি পায় না, বরং কি হয়, জনগণের টাকায় সেই ক্ষতি পূরণ করা হয়। অর্থাৎ আপনার আমার টাকায় ব্যাংকের লুটের ক্ষতি পুষিয়ে দেওয়া হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংস্কার কি সত্যিই হচ্ছে, নাকি পুরনো সমস্যাকে নতুন রূপে আবার ফিরিয়ে আনা হচ্ছে? সাম্প্রতিক আইন ও উদ্বেগ নিয়ে যে বিতর্ক চলছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি এমন হয় যারা ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তারাই আবার কম মূল্যে মালিকানা ফিরে পায়, তাহলে সেটাকে কি সংস্কার বলা যায়? না, এটা হবে একটি বিপজ্জনক পুনর্বাসন প্রক্রিয়া। এতে ভবিষ্যতে আরও বড় লুটপাটের সুযোগ তৈরি হবে। এদিকে আন্তর্জাতিক চাপও বাড়ছে। বিশেষ করে IMF স্পষ্ট বলছে, সুশাসন ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। এটা শুধু একটি পরামর্শ না, এটা একটি বাস্তবতা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। IMF কোনো জাদুর সমাধান নয়। তারা নির্দেশনা দিতে পারে, শর্ত দিতে পারে, কিন্তু বাস্তব পরিবর্তন আনতে হলে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রয়োজন প্রশাসনিক সততা, প্রয়োজন কঠোর জবাবদিহিতা। এখন আমাদের সামনে 3টি বড় অগ্রাধিকার রয়েছে।
প্রথমত, ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে দৃশ্যমান এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু কথা না, বাস্তব শাস্তি দেখতে হবে। দ্বিতীয়ত, একটি সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করতে হবে, যেখানে কোনো রাজনৈতিক চাপ থাকবে না। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি আর্থিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে নিয়ম সবার জন্য সমান হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতায়। যদি আমরা এই সংকটকে অস্বীকার করি, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আর যদি আমরা সঠিক দিশিত্ব নিতে পারি, তাহলে এই ব্যাংকিং খাত আবারও শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারবে। বাংলাদেশের অর্থনীতি এখনও সম্ভাবনাময়, কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে ব্যাংকিং খাতকে ঠিক করতেই হবে। এখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসে, আমরা কি লুটেরাদের রক্ষা করব, নাকি রাষ্ট্রকে রক্ষা করব? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমি শুরুতেই বলেছিলাম, শেষে কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট শুধু অর্থনৈতিক নয়, এটা একটি সিস্টেমিক সমস্যা। অর্থাৎ পুরো ব্যবস্থার মধ্যে সমস্যা ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত নতুন আইন, নতুন সংস্কার, নতুন প্রতিশ্রুতি কিছুই স্থায়ী সমাধান দিতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয়, এই সংকটের প্রভাব এখনও পুরোপুরি সামনে আসেনি। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে আরও বড় আর্থিক চাপ, ব্যাংকের তারল্য সংকট এবং আমানতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। তবে আশার জায়গাও আছে। যদি সত্যিকারের সংস্কার করা হয়, যদি জবাবদিহিতা নিশ্চিত করা হয়, যদি রাজনৈতিক প্রভাব কমানো যায়, তাহলে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এবার আসা যাক একীভূত 5 ব্যাংক সম্পর্কে। একীভূত 5 ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা একটি বড় ও শক্তিশালী ব্যাংকিং কাঠামোর সুবিধা পেতে পারেন, যা তাদের আমানতের নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। ব্যাংকগুলো একীভূত হলে পরিচালন ব্যয় কমে গিয়ে সেবা আরও দ্রুত ও কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে। গ্রাহকরা বেশি শাখা ও এটিএম নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পেতে পারেন, ফলে লেনদেন সহজ হবে। একীভূত ব্যাংক মূলধন শক্তিশালী করতে পারলে বড় অঙ্কের ঋণ ও বিনিয়োগ সুবিধাও বাড়তে পারে। এছাড়া কেন্দ্রীয়ভাবে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল সেবা চালু হলে গ্রাহকরা আরও আধুনিক ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা পেতে পারেন। শেষ করার আগে আপনাকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি মনে করেন বাংলাদেশের ব্যাংকিং খাতে সত্যিকারের সংস্কার হবে, নাকি সবকিছু আগের মতোই চলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।